বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। শ্যামপুকুরের বাসায় অবস্থানকালে ঠাকুর বলেছিলেন, মা আমায় বুঝিয়ে দিলেন যে লোকের নানা প্রকার পাপকর্ম করার পর আমার পদস্পর্শ করে পবিত্র হয়। তাদের পাপভার আমাকে গ্রহণ করতে হয়েছে এবং তারই ফলে এই গলরোগ ভোগ করতে হচ্ছে। শ্যামপুকুরে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের চিকিৎসায় যখন গলার রোগের উপশম হলো না, বরং আরও বৃদ্ধি পেতে লাগলো, তখন ডাক্তারেরা ঠাকুরকে স্থান পরিবর্তন করতে উপদেশ দিলেন। ভক্তগণ অনেক অনুসন্ধান করে কাশীপুরে গোপালচন্দ্র ঘোষের সুবৃহৎ বাগানবাড়ি মাসিক 80 টাকা করে ঠাকুরের বাসের জন্য ভাড়া করলেন। সুরেন্দ্রনাথ ওই বাড়ি ভাড়ার সমস্ত ভার গ্রহণ করলেন এবং 9 মাসের জন্য লিজ নিলেন। 11ই ডিসেম্বর 1885 খ্রিস্টাব্দে শুভ দিন দেখে ঠাকুরকে শ্যামপুকুর থেকে কাশীপুরে আনা হলো। সেবক রূপে আমরা এবং শ্রীমা ও গোলাপ মা তাহার সঙ্গে কাশীপুরের বাগানবাড়িতে উপস্থিত হলেন। ঠাকুর আমাকে ও উপস্থিত সকল সন্তানকে একদিন বললেন, দেখ, আমার এই গলার ঘা একটা উপলক্ষ মাত্র, এই কারণে যে তোরা সকলে একত্র হয়েছিস। প্রথম আমরা 2-3 জন ঠাকুরের সেবা শুশ্রূষা করতাম। শ্রীমা ঠাকুরের পথ্য রান্না করতেন, গোলাপ মা ও লক্ষ্মী দিদি মাকে সাহায্য করতেন। গোলাপ মা উপস্থিত সেবকদের জন্য রান্না করতেন। ক্রমে সেবকগণের সংখ্যা যখন বাড়তে লাগলো, তখন একটি পাচক ব্রাহ্মণ ও একজন দাসী নিযুক্ত করা হয়েছিল। কলকাতার বদ্ধ আবহাওয়া পরিবর্তন করে কাশীপুরের বাগানে অবস্থান করাতে কিছুদিনের মধ্যে ঠাকুরের গলার অসুখে কিছুটা উপশম হলো। বাগানবাড়িতে দোতলার গোলঘরটিতে ঠাকুরের শয়নকক্ষ নির্দিষ্ট করা হয়েছিল। তাহার দক্ষিণে গাড়ি বারান্দার উপরে ছাদ ছিল। সেইখানে দাঁড়িয়ে ঠাকুর বাগানের বৃক্ষ, লতা ইত্যাদি দর্শন করতেন। মুক্ত বায়ু সেবন করে সত্যিই তাহার স্বাস্থ্যের উপকার হয়েছিল। এইরূপ অবস্থা দেখে ভক্তগণের মধ্যে আশা হয়েছিল শীঘ্রই তিনি সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করতে পারবেন। কাশীপুরের বাগানে 2টো পুকুর ছিল, দুটোতেই অনেক মাছ ছিল। একদিন নরেন্দ্রনাথ আমাদের একটা পুকুর দেখিয়ে বলল, আয় আমরা পুকুরে ছিপ দিয়ে মাছ ধরি। স্বামী অভেদানন্দ বলছেন, আমি তাহার কথা শুনে প্রস্তুত হলাম, কারণ পূর্বে বাড়িতে থাকতে আমি মাছ ধরা শিখেছিলাম। নিরঞ্জনও আমাদের সঙ্গে ছিল। আমরা 3 জনের ছিপ নিয়ে পুকুরে মাছ ধরতে চললাম। নরেন্দ্র ও নিরঞ্জনের আগে থেকে মাছ ধরার বিশেষ অভিজ্ঞতা ছিল না, সুতরাং যে সময়ের মধ্যে তারা একটা মাছ ধরছিল, সেই সময়ের মধ্যে আমি 4-5টা মাছ ধরে ফেলছিলাম। আমার মাছ ধরার দক্ষতার কথা ক্রমশ ঠাকুরের কানে গেল। একদিন সন্ধ্যার পর যখন আমি ঠাকুরের সেবা করতে গিয়েছি, স্বামী অভেদানন্দ বলছেন, তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, কিরে, তুই নাকি পুকুরে ছিপ ফেলে খুব মাছ ধরিস? আমি বললাম, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর বলল, ছিপ দিয়ে মাছ ধরা পাপ, কেননা তাতে জীব হত্যা করা হয়। ঠাকুর একটু হেসে আমাকে নানা প্রকার যুক্তি দিয়ে বুঝিয়ে শান্তি পেলেন। ঠাকুর বললেন, ঠিক জ্ঞান হলে বেতালে পা পড়ে না। তখন হঠাৎ ঠাকুরের কাশির উপক্রম হলো। কফের সঙ্গে একটু রক্ত বেরোলো। আমি ভীত হয়ে বললাম, অনেকক্ষণ কথা বললে আপনার গলার অসুখ বেড়ে যাবে, সুতরাং আপনি আর কথা বলবেন না কোন। তাহাতে হয়তো কৃপাসিন্ধু ঠাকুর বললেন, আমি তোকে ছেলেদের মধ্যে বুদ্ধিমান বলে জানি। আমি যা বললাম তুই তাই কর, বুঝতে পারবি। তারপর তাহার নিকট হতে বিদায় নিয়ে আমি তার উপদেশ মতো দিবারাত্র ধ্যান করতে লাগলাম। ক্রমাগত 3 দিন ধ্যান করবার পর আমি তার উপদেশের সত্যতা উপলব্ধি করলাম
ও তাহার নিকটে গিয়ে বললাম, আমি এখন বুঝেছি যে মাছ ধরা কেন অন্যায়। এ ধরনের কাজ আমি আর করব না, আমাকে ক্ষমা করুন। ঠাকুর আমার কথা শুনে অতিশয় আনন্দিত হলেন। তিনি বললেন, মাছ ধরায় বিশ্বাসঘাতকতা করা হয়। খাবারের লোভ দেখিয়ে বড়শি লুকিয়ে রাখা আর অতিথি ও বা বন্ধুকে নিমন্ত্রণ করে তার মধ্যে বিষ লুকিয়ে রাখা একই পাপ। আমি অবনত মস্তকে তাহার কথা স্বীকার করলাম ও তাহার অসীম করুণা বুঝে নিজেকে ধন্য মনে করলাম। ঠাকুর আমার ভাব দেখে আরও বললেন, আত্মা মরে না বা অপরকে মারে না, আর এ জ্ঞান যার হয়েছে সে আত্মস্বরূপ। সুতরাং তার অপরকে হত্যা করতে প্রবৃত্তি হবে কেন? যতক্ষণ হত্যার প্রবৃত্তি থাকে ততক্ষণ সে আত্মস্বরূপ হয়নি এবং তার আত্মজ্ঞান হয়নি। তাই বলছি যে ঠিক ঠিক জ্ঞান হলে মানুষের আর বেতালে পা পড়ে না। জানবি আত্মার দেহ, ইন্দ্রিয়, মন ও বুদ্ধির পারে সাক্ষী স্বরূপ। আমি তাহার সকল কথা মাথা পেতে নিলাম। আর একদিনের ঘটনা, আমি কাশীপুরে ঠাকুরের সেবায় নিযুক্ত আছি। তিনি আমাকে বললেন, তোর বাবা যেখানে এসে বলল যে তোর মা নাকি কেঁদে কেঁদে অস্থির হচ্ছে। আপনি কালীকে একবার তার মার সঙ্গে দেখা করার জন্য বাড়িতে যেতে বলুন। অভেদানন্দ ডাক নাম কালী। আমি তোর বাবাকে বললাম, আচ্ছা, আমি তোমার ছেলেকে বলে দেবো। তাই তোকে আমি বলছি, তুই একবার বাড়ি গিয়ে তোর মার সঙ্গে দেখা করে আয়। আমি অবনত মস্তকে বললাম, ঠিক আছে। তারপর ঠাকুরকে প্রণাম করে সন্ধ্যার সময় হেঁটে আহারিটোলার বাড়িতে উপস্থিত হলাম। মা বাবা আমাকে দেখে পরম আনন্দিত হলেন। মা অশ্রুনয়নে আমাকে আহার করালেন এবং রাত্রে থাকতে অনুরোধ করলেন। কিন্তু আধ ঘন্টা সেখানে থাকতে আমার প্রাণে অশান্তি লাগলো। অনুভব করতে লাগলাম আমি যেন নরকুণ্ডে পড়ে আছি। প্রাণ ছটফট করতে লাগলো আর ক্রমাগত মনে হতে লাগলো কাশীপুরে ঠাকুরের কথা। দৌড়ে পালাবার জন্য মন প্রাণ অত্যন্ত ব্যাকুল হয়ে উঠল। এই ভাব থামাবার জন্য আমি প্রাণপণ চেষ্টা করলাম, কিন্তু সক্ষম হলাম না। তাড়াতাড়ি মিষ্টি মুখ করে বাবা মার নিকট থেকে বিদায় নিয়ে দ্রুতপদে বাইরে এলাম এবং এক নিঃশ্বাসে কাশীপুরে ফিরে এসে ঠাকুরের চরণে মস্তক রেখে প্রণাম করলাম। ঠাকুর আমাকে দেখে যেন অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কী রে, তুই বাড়ি যাসনি? আমি বললাম, আজ্ঞে হ্যাঁ, গেছিলাম। তিনি বললেন, বাড়িতে থাকার জন্য তোর বাবা মা নিশ্চয়ই বলেছিল, তুই থাকলি না কেন? ছিলাম তো। ঠাকুর বললেন, কতক্ষণ ছিলি? আমি বললাম, আধ ঘন্টা মাত্র। তবে তুই ফিরে এলি কেন? আমি বললাম, আজ রাত্রে বাড়িতে থাকবো বলে গিয়েছিলাম। বাবা মা থাকার জন্য খুব পীড়াপিড়ি করতে লাগলো, কিন্তু আমি সেখানে ভীষণ যন্ত্রণা অনুভব করতে লাগলাম। আপনার কাছে ফিরে আসার জন্য মন ছটফট করতে লাগলো। সেখানে আমার যেন মনে হচ্ছিল যেন আমি নরকে পড়েছি। তাই একটু মিষ্টি মুখ দিয়েই বিদায় নিয়ে দৌড়ে চলে এলাম। এখানে পৌঁছে তবে মনে একটু শান্তি পেলাম। ঠাকুর ঈশ্বর হেসে আমাকে আদর করে বলল, বেশ করেছিস, এখানে শান্তি পাবি বই কি। সত্য বলতে কি, ঠাকুরের শান্তিময় পরিবেশ থাকলে মন শান্তি ও আনন্দ অনুভব করতাম। বন্ধুরা, আজ এখানেই রাখছি। জয় ঠাকুর, জয় মা।